নমস্কার সবাইকে স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি ত্রিপুরা টেট 2 হিস্ট্রি সিলেবাসের কিভাবে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, দ্য ফাউন্ডেশন অ্যান্ড কনসলিডেশন অফ দিল্লি সুলতানিস বা টেটের সিলেবাসে পাঠ্য দিল্লি সুলতানস থেকে যা যা আছে। তো এটা নিয়ে অনেকেই কনফিউশনে ছিলে যে কতটুকু পড়তে হবে বা কি থেকে পড়তে হবে। তো বেসিক্যালি এটার উপর আমি একটা ধারণা বা একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি যে কতটুকু থেকে আপনারা শুরু করতে পারেন, কি কি পড়তে পারেন। অনেকেই না বুঝে পুরো দিল্লি সাম্রাজ্যই পড়ে যাচ্ছে, কিন্তু এরকম নয়, একটু ক্যাডেট সিলেবাস ফলো করে আমাদের পড়তে হয়। তো বেসিক্যালি দিল্লি সাম্রাজ্য আপনারা শুরু করতে পারেন মোহাম্মদ ঘুরির সময় থেকে। ঠিক আছে, মোহাম্মদ ঘুরির দিল্লি সাম্রাজ্যের মধ্যে দেখবেন আপনার সিলেবাসে আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাটল অফ তোরাইন। অ্যাকচুয়ালি ওইটার মাধ্যমে দিল্লি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। মোহাম্মদ ঘুরি থেকে কিছুটা জিনিস পড়তে পারেন। 1191 the first battle of Torain, 1191 আর 1192 এটা ফার্স্ট ব্যাটল অফ তোরাইন আর সেকেন্ড ব্যাটল অফ তারাইন। তারাইনের ফার্স্ট যুদ্ধ আর সেকেন্ড যুদ্ধ। ঠিক আছে, এই দুটো যুদ্ধের মাধ্যমে আসলে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু হয়েছিল, দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু হয়েছিল। ফার্স্ট ব্যাটল অফ তোরাইন আর সেকেন্ড ব্যাটল অফ তোরাইন। ফার্স্ট ব্যাটল অফ তোরাইন যা হয়েছিল ওটা মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, যেখানটায় পৃথ্বীরাজ চৌহান জিতেছিলেন এবং মোহাম্মদ ঘুরি হেরেছিলেন। পৃথ্বীরাজ চৌহান ভার্সেস মোহাম্মদ ঘুরি। সেকেন্ড ব্যাটল অফ তোরাইনটা কাদের মধ্যে হয়েছিল? তারা দুজনের মধ্যেই হয়েছিল, কিন্তু প্রথমটা পৃথ্বীরাজ চৌহান জিতেছিলেন এবং মোহাম্মদ ঘুরি হেরেছিলেন। এই প্রতিশোধ নেওয়ার জন্য পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে 1192 তে সেকেন্ড ব্যাটল অফ তোরাইন মানে আবার তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু তখন কিন্তু মোহাম্মদ ঘুরি প্রথমটায় হেরে গেলেও সেকেন্ডটায় কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল এবং পৃথ্বীরাজ চৌহান হেরেছিল। এবং এই হারার মাধ্যমেই কিন্তু ভারতের দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠা বৃত্তি শুরু হয়ে গিয়েছিল ওই সেকেন্ড ব্যাটল অফ তোরাইন এই যুদ্ধের মাধ্যমে। তারপর মোহাম্মদ ঘুরি তার বিশেষ অনুচর কুতুবউদ্দিন আইবককে তার দিল্লির শাসনভার বা দিল্লির যে জায়গাগুলো দখল করেছিলেন ভারত, এই জায়গার লিডারশিপ দিয়ে উনি ওনার দেশে চলে যান এবং কোনোভাবে উনার হত্যার সময় খুব সম্ভবত 1206 খ্রিস্টাব্দে উনার কোনোভাবে হত্যা করা হয়। এটা বইয়ে পেয়ে যাবেন, এক একটা বই এক এক রকম দেওয়া আছে, তার জন্য ওনার হত্যার ব্যাপারটা কিভাবে হত্যা হয়েছিল। যাই হোক, ওনার মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক কিন্তু নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন 1206, যেখান থেকে আমরা বলতে পারি যে দিল্লি সাম্রাজ্য শুরু হয়েছে। 1206 যেটা 1526 পর্যন্ত চলেছিল। প্রত্যেকটা সিলেবাসের অ্যাকচুয়ালি আমার সিলেবাসে ইন ডিটেইলস জানা থাকা দরকার যে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হচ্ছে। মিডিলের জিনিসগুলো আপনারা বইয়ে পেয়ে যাবেন, কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকাটা মনে হয় খুবই দরকার। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে কিন্তু দিল্লি সুলতানি চলেছিল। দিল্লি সুলতান বা দিল্লি সাম্রাজ্য 1206 থেকে 1526 পর্যন্ত কন্টিনিউ চলেছিল। তো 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক যখন দিল্লি সিংহাসনে বসেন উনি রাজত্ব করেন। তারপর কুতুবউদ্দিন আইবকের পর কুতুবউদ্দিন আইবক নিয়ে কিন্তু আপনাদের খুব বেশি একটা পড়তে হবে না, নরমালি দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন কুতুবউদ্দিন আইবক ওটা জানতে পারেন। বা দিল্লি সাম্রাজ্যের এই জায়গাটা তো আছেই টেটের সিলেবাসে 1991 এর ফার্স্ট ব্যাটল অফ তোরাইন সেকেন্ড ব্যাটল অফ তোরাইন, এবং কুতুবউদ্দিন আইবক থেকে ইন ডিটেইলস পড়তে হবে না, জাস্ট জেনে রাখুন কুতুবউদ্দিন আইবক কিভাবে এলো। পড়তে হবে কি দাস বংশ স্লেভ ডাইনেস্টির মধ্যে, তাও স্লেভ ডাইনেস্টির সব রাজাদের নাম পড়তে হবে না, পড়তে হবে শুধু ইলতুৎমিশের ব্যাপারে। তার আগে শুধু বেসিক জানার জন্য আপনারা দিল্লি সুলতানিতে যে 5টা রাজবংশ রাজত্ব করেছিল, টোটাল আপনারা বইয়ে পেয়ে যাবেন 5টা রাজবংশ রাজত্ব করেছিল। ওই 5টা রাজবংশের নাম কিন্তু অবশ্যই আপনারা পড়বেন, যে 5টা রাজবংশ দিল্লি সুলতানিতে রাজত্ব করেছিল। যেমন এই মামলুক সুলতান বা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এই 5টা রাজবংশ। তো এই 5টা রাজবংশ দিল্লি সুলতানেতে টোটাল ছিল 5টা রাজবংশ। এই 5টা রাজবংশের নাম আপনারা লিখে রাখতে পারেন বেসিকটি জানার জন্য। দিল্লি সুলতান কিভাবে প্রতিষ্ঠা হলো জেনে গেলেন। সেকেন্ড ব্যাটল অফ তোরাইনের মাধ্যমেই দিল্লি সুলতান মোহাম্মদ ঘুরি যখন জিতেছিল দিল্লি সুলতানের প্রতিষ্ঠা শুরু হয়ে গিয়েছিল এবং 1206 খ্রিস্টাব্দে এটা পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয় কার মাধ্যমে? কুতুবউদ্দিন আইবক যখন নিজেকে দিল্লির সুলতান হিসেবে ডিক্লেয়ার করে তারপর থেকে। ঠিক আছে, তো এরপর দিল্লিতে মোটামুটি প্রথম বংশ ছিল দাস বংশ, সেকেন্ড, তারপর অনেকটি বংশ 3টে 4টে 5টে টোটাল 5টা বংশ ছিল, শেষ বংশ ছিল লোদি বংশ। এই 5টা রাজবংশ নাম সিরিয়াল ওয়াইজ আপনারা খাতায় লিখে রাখতে পারেন। একটা ছোট পেজের মধ্যে একটা বা দুইটা পেজে শুধু বেসিকগুলো একটু একটু লিখে রাখেন, তাহলে অনেক জিনিস কাজে আসবে পরীক্ষার সময়। এই 5টা রাজবংশ সময় পরীক্ষা এসে যাবে দিল্লি সুলতানি 5টা রাজবংশ দিয়ে ক্রমানুসারে সাজাও, মানে সিকোয়েন্সিয়ালি কোনটার পরে কোনটা রাজবংশ ছিল। তা আপনারা হয়তো রাজবংশ জানেন কিন্তু কনফিউশনে পড়ে যেতে পারেন এক্সাম হলে গিয়ে কোনটার পরে কোনটা ছিল। তো আপনারা 1 2 3 4 5 অনুসারে যে যে রাজবংশগুলো ছিল এইভাবে সেম ভাবে লিখে রাখবেন 5টা রাজবংশ। ঠিক আছে, এটা কিছু কাজে আসবে, এটা একটা ছোট ছোট ব্যাপার যেগুলো একটু খেয়াল করতে হবে।
তারপর ইন ডিটেইলসে আপনারা কার সম্পর্কে পড়বেন, দাস বংশের মধ্যে শুধুমাত্র ইলতুৎমিশ সম্পর্কেই পড়বেন। বাকি যে রাজাগুলো আছে কুতুবউদ্দিন আইবক বা আরো যেগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু বাকি রাজাদের সম্পর্কে পড়তে হবে না দাস বংশের মধ্যে। শুধু ইলতুৎমিশ সম্পর্কে ইন ডিটেইলস যতটুকু ভালোভাবে পড়তে পারেন বেশি করে পড়েন। নেক্সট খলজি বংশের মধ্যেও সব খলজি বংশ, জালালউদ্দিন খলজি ছিল প্রতিষ্ঠাতা, ওনার সম্পর্কে কিন্তু খুব বেশি এটা পড়তে হবে না। জাস্ট কে প্রতিষ্ঠা করেছিল, কত খ্রিস্টাব্দে পড়েছিল, একটা দুইটা প্রশ্ন পড়তে পারেন। দেন আপনারা আলাউদ্দিন খলজি, যার সম্পর্কে ইন ডিটেইলস পড়তে হবে, আপনাদের সিলেবাসে যার সম্পর্কে আছে আলাউদ্দিন, উনার সম্পর্কে কিন্তু যতটুকু আপনারা পারেন, যে বই থেকেই পারেন, একটা দুটা তিনটা বই থেকে আপনারা কম্বাইন করে পড়ার চেষ্টা করবেন। আলাউদ্দিন খলজি সম্পর্কে যতটুকু পড়া যায় ততটুকু ভালো। নেক্সট কিন্তু দিল্লি সুলতান সম্পর্কে আমাদের নেই, টেটের সিলেবাসে কিন্তু দিল্লি সুলতান সম্পর্কে আমাদের নেই। টেটের সিলেবাসে তৈমুর আক্রমণ আছে, তো এটা তো মোগলে চলে গেল। নেক্সট কিন্তু আমরা চলে আসি, তারপর আপনারা দেখুন জৈনিজম, বুদ্ধিজম বা সুফিজম এগুলো আছে। তো দিল্লি সুলতানের যে ব্যাপারটা, দিল্লি সুলতানের যে ক্লিয়ার যে কতটুকু পড়তে হবে, খুব বেশি একটা দিল্লি সিলেবাসের সুলতান সিলেবাসটা কিন্তু খুব বড় না, কিন্তু যারা বুঝছেন না তারা কিন্তু সবটাই পড়ে যাচ্ছে। শুধু এতটুকুই পড়ুন, মোহাম্মদ ঘুরি 1191 1182 ফার্স্ট ব্যাটল সেকেন্ড ব্যাটল দুইটা তারানের যুদ্ধের সঙ্গে কানেক্টেড ছিলেন, কে জিতেছিল কে হেরেছিল, এবং এইভাবেই দিল্লি সুলতান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় 1206 খ্রিস্টাব্দে। কুতুবউদ্দিন আইবক যখন দিল্লি সুলতানে বসেন, দিল্লির ডিক্লেয়ার রাজা হিসেবে নিজেকে ঘোষণা করেন, তখন থেকে দিল্লি সাম্রাজ্য শুরু হয়েছিল এবং 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত চলছিল। তো 1526 খ্রিস্টাব্দে কারা ছিল লাস্ট বংশ দিল্লির? লোধি ডাইনাস্টি। লোধি ডাইনাস্টি ছিল, লোধি ডাইনাস্টি 1526 পর্যন্ত ছিল। তারপর কিন্তু দিল্লি সুলতানি শেষ হয়ে যায়। তো টেটের সিলেবাস যদি ফলো করেন, দিল্লি সুলতানের পরে কিন্তু আপনার নেক্সট টপিক আছে মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য বাবর। তো একটার সঙ্গে কিন্তু একটা কানেক্টেড। 1206 থেকে 1526 যখন দিল্লি সুলতানি ছিল, দিল্লি সুলতানি পতন কিভাবে এলো? দিল্লি সুলতানি পতন হয়েই তো মুঘল সাম্রাজ্য এলো। তো একটার সঙ্গে একটা কানেক্টেড। 1526 খ্রিস্টাব্দ থেকে কিন্তু মুঘল সাম্রাজ্য শুরু হয়ে গেল। 1526 থেকে শুরু হয়ে গেল মুঘল ডাইনাস্টি শুরু হয়ে গেল। কিভাবে শুরু হলো? দিল্লি সুলতানি পতনের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হলো। কিভাবে? কারণ দিল্লি সুলতানি যে লাস্ট 5 নাম্বার যে ডাইনাস্টি ছিল লোধি ডাইনাস্টি, ওই লোধি ডাইনাস্টির যে শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধি উনি কিন্তু খুব পরিপক্ক একজন রাজা ছিলেন না, উইক রুলার ছিলেন একজন। তার জন্য মুঘলরা এসে এখানে অ্যাটাক করতে পেরেছিল। তো ইব্রাহিম লোধির সঙ্গে 1526 এ মুঘল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা কে বাবরের সঙ্গে যুদ্ধ হয়। কোন যুদ্ধ? দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, পানিপথের প্রথম যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে কিন্তু 1526 খ্রিস্টাব্দে এই যুদ্ধের মাধ্যমে, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে লোধি বংশের যে শেষ সুলতান ইব্রাহিম লোধি, ওনার সঙ্গে বাবর বংশের, মুঘল বংশের যে প্রতিষ্ঠাতা বাবর, ওনার যুদ্ধের মাধ্যমে বাবর বিজয়ী লাভ করেছিল এবং লোধি ডাইনাস্টির ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিল, যার মাধ্যমে দিল্লি সুলতানের পতন হয় এবং মুঘল রুলার শুরু হয়ে যায়। দ্যাট মিন্স মুঘল সাম্রাজ্য শুরু হয়ে যায় 1526। যেটা চলেছিল 1526 থেকে আমরা মোটামুটি 1857 পর্যন্ত কিন্তু মুঘলরা ছিল। 1857 পর্যন্ত মুঘলরা রাজত্ব করেছিল। কিন্তু আমরা যদি দেখতে চাই 1526 থেকে 1857 পর্যন্ত মুঘলরা ছিল। 1857 এর পর থেকে কিন্তু ব্রিটিশরা মোটামুটি আমাদের কবজা করে ফেলেছিল। তো 1526 এর পর থেকে 1707 এতটুকু পর্যন্ত কিন্তু মুঘল সাম্রাজ্য অনেক বেশি পাওয়ারফুল ছিল। এতটুকু পর্যন্ত মুঘল সাম্রাজ্য খুব বেশি পাওয়ারফুল ছিল। কারণ কি? ততটুকু পর্যন্ত রুলার্স যারা আসলো মুঘল সাম্রাজ্যের, ঔরঙ্গজেব ছিল 1738 সালে, ঔরঙ্গজেব মারা গিয়েছিল। তারপর থেকে কিন্তু মুঘল সাম্রাজ্য কন্টিনিউ ডিক্লাইন হতে থাকে, কন্টিনিউ তাদের শক্তি কমতে থাকে। কারণ ঔরঙ্গজেব পর্যন্ত যারা রুলার ছিল, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান যারাই ছিলেন, তারা সবাই কিছু না কিছু একটা পাওয়ারফুল রুলার ছিলেন এবং নিজের সাম্রাজ্যকে পরিচালনা করতে পেরেছিলেন। এবং ঔরঙ্গজেবের টাইমে ঔরঙ্গজেব সাম্রাজ্যের ব্যক্তি অনেক বেশি বাড়িয়েছিলেন। কিন্তু তার পরবর্তী শাসকগণ 1737 খ্রিস্টাব্দের পর থেকে যারাই রাজা হয়েছিলেন, তারা কিন্তু সেই রকম দক্ষ ছিলেন না। যার জন্য কি হয়, মুঘল সাম্রাজ্য দেখুন কানেক্ট করার চেষ্টা করুন, সিলেবাসটা কানেক্ট করার চেষ্টা করুন। তারপর বইয়ে তো আপনার যে কোনো জায়গায়, যে কোনো বইয়ে হিস্ট্রি বইয়ের অভাব নেই, যে কোনো টপিক যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। কিন্তু জিনিসটা যখন বুঝবেন, কনসেপ্ট ক্লিয়ার হবেন, তখন কিন্তু অনেক জিনিস নিজে থেকে বাদ দিতে পারবেন বইয়ে খুঁজে খুঁজে। না হলে বই দেখলে আপনার অবাক হয়ে যাবে, এত জিনিস কিভাবে পড়বো। তো বেসিক কনসেপ্টগুলো জানার চেষ্টা করুন। কিভাবে দিল্লি সুলতানি শুরু হলো, দিল্লি সুলতানি থেকে কিভাবে আমরা এখন মুঘল সাম্রাজ্যে এসে গেলাম। মুঘল সাম্রাজ্য শুরু হলো 1526 থেকে 1857 পর্যন্ত। তারপর কিন্তু ব্রিটিশদের রাজত্ব চলে আসলো খুব ভালোভাবে ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে। তো কিভাবে চলে আসলো ব্রিটিশ সাম্রাজ্য, দিল্লি থেকে কিভাবে মুঘল চলে আসলো আমরা বুঝলাম, কিছুটা বুঝাবার চেষ্টা করলাম। তো মুঘল থেকে কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য চলে আসলো 1857 এ, তার কারণ হচ্ছে 1707, কিন্তু এটা খুব বড় একটা ঘটনা। কিভাবে? খুব বড় একটা ঘটনা। তো 1707 পর্যন্ত কে ছিল? ঔরঙ্গজেব মৃত্যুর পর যারা রুলার এসেছিলেন মুঘল সাম্রাজ্যে, তারা কিন্তু দক্ষ ছিলেন না।
তার জন্য কি হয়েছে, যেহেতু পুরোটা যে আমাদের যে ভারত ছিল, ভারতের মেইন কেন্দ্র কি ছিল, দিল্লি, এখনো মেইন কেন্দ্র দিল্লিই আছে। তো এই দিল্লি থেকে মনে করেন এটা যদি পুরোটা ইন্ডিয়া হয়, দিল্লির মধ্যে থেকে কিন্তু পুরোটা সাম্রাজ্য বাকি যেগুলোকে গভর্নর জেনারেল বা লিডারশিপ যাদের দিয়ে রেখেছিল, ছোট ছোট রাজ্য যেগুলোকে সুবা প্রদেশ বিভিন্ন মোগলরা বিভিন্নভাবে ভাগ করেছিল, ওদেরকে কন্ট্রোল করতে পারতো। কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর কিন্তু এই কন্ট্রোলিং পাওয়ারটা অনেক বেশি কমে গেছে, কন্ট্রোল করতে পারতো না। তো কি হয়েছিল, 1707 এর পর থেকে বিভিন্ন যে ছোট ছোট স্টেটগুলা, দিল্লি থেকে যে দূরবর্তী স্টেটগুলা, বেঙ্গল স্পেশালি, যেখান থেকে ব্রিটিশদের রাজ্য বিস্তার শুরু হয়েছিল বা ইন্ডিয়াতে কন্ট্রোল করা শুরু করেছিল, এভাবে অনেক রাজ্য ছিল, হায়দ্রাবাদ, বেঙ্গল, ঠিক আছে। ওগুলোতে কি হয়েছিল, যাদের কাছে লিডারশিপ দিয়েছিল, গভর্নর জেনারেল দিয়েছিল, তারা কি করেছিল, তারা নিজেদেরকে লিডার হিসেবে ঘোষণা করেছিল, ফ্রিডম ফ্রি কিং হিসেবে, দ্যাট মিন্স স্বাধীন রাজা হিসেবে তাদের নিজেকে ঘোষণা করেছিল ওই জায়গায়। এবং মুঘল যে শাসক ছিলেন তৎকালীন সময়ের, যে দুর্বল শাসক ছিলেন, তাদেরকে এইভাবে বলেছিলেন যে আপনারাই হচ্ছেন আমাদের মেইন শাসক, কিন্তু আমাদের এই জায়গাগুলোতে আমরাই সবকিছু পরিচালনা করব, আপনারা আমাদের বিশেষ কিছু অর্ডার দিতে পারবেন না। দ্যাট মিন্স কি, কারণ মুঘল সাম্রাজ্যের শক্তি কমে গিয়েছিল 1707 খ্রিস্টাব্দের পর থেকে। তো ওইভাবে বিভিন্ন যে জায়গা, ছোট ছোট রাজ্যগুলো ছিল, তারা কিন্তু নিজেদেরকে বিভক্ত করে ফেলেছিল এবং নিজেদের মতো করে সাম্রাজ্য চালনা করা শুরু করেছিল, নিজেদের রাজ্যে নিজেদের মতো করে সাম্রাজ্য চালনা শুরু করেছিল। মুঘল শাসকরা কিন্তু মেইন শাসক ছিলেন, নাম সর্বস্ব শাসক ছিলেন, মেইন অথরিটি মুঘলদের কাছেই ছিল, কিন্তু বাকি অনেক রাজ্যগুলা মুঘলদের মেইন অথরিটি মানলেও তারা নিজেদের মতো করে পরিচালনা করা শুরু করছিল সবকিছু। তো এমন একটা রাজ্য ছিল কি, বেঙ্গল, যেখানের মধ্য থেকেই ব্রিটিশরা ভারতে প্রবেশ করেছিল বা ভারতে অধিকার প্রাপ্ত শুরু করেছিল। বেঙ্গলে কি হয়েছিল, তখন মুর্শিদ খান ছিলেন সর্বপ্রথম, যিনি বেঙ্গলের নিজেকে স্বাধীন নবাব হিসেবে ঘোষণা করেছিলেন। মুর্শিদ কুলিকা বই পেয়ে যাবেন আপনারা। তো ওইভাবে মুর্শিদ কুলিকা বেঙ্গলের, তারপর সুজাউদ্দৌলা, অনেক 2-3 জন 4 জন ছিল। তারপর আসলো একজন সিরাজউদ্দৌলা, যেখানে মেইন জিনিসটা বা আপনার টেটের সিলেবাসে যে জিনিসটা পড়তে হবে, বাকি কিন্তু ফাউন্ডেশন অফ মুঘল সুলতান থেকে শুরু করে এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ারে চলে এসেছে। আপনার টেটের সিলেবাসে দেখবেন এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার, কিভাবে কোম্পানি পাওয়ারটা আসলো, ওই জিনিসটাই কিন্তু আমি এখন বলছি কিভাবে আসলো। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর যখন মুঘল সাম্রাজ্য বা পুরোটা ভারত যখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল, নিজেদেরকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করতে শুরু করলো কয়েকটা রাজ্য, তার মধ্যে একটা ছিল বেঙ্গল। এবং ওই বেঙ্গলের মুর্শিদ কুলিকার পর 2-3 জন রাজা আসার পর একজন আসলো সিরাজউদ্দৌলা, সবাই আমরা জানি ওনার নাম সম্পর্কে, সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা। উনি যখন 1756 যখন সিংহাসনে বসলেন, শুধু এখন উনার সম্পর্কে, উনার সিরাজউদ্দৌলা থেকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কিভাবে উনি সিংহাসনে বসলেন, কার পরে বসলেন, উনার আত্মীয় সম্পর্করা কিভাবে উনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, কিভাবে মির্জাফর খুব বড় একটা ইম্পর্টেন্ট নাম, যেখান থেকে ব্রিটিশরা বিস্তার লাভ করেছিল ভারতে। 1756 খ্রিস্টাব্দে যখন সিরাজউদ্দৌলা বসলেন, তখন উনার সেনাপতি ছিলেন মির্জাফর। এছাড়া তো অনেক, তার গসেটি বেগম, উনার মাসি, হ্যাঁ, এছাড়া ওনার মোসাদ্দ ভাই 1-2 জন ছিল যারা ওনার বিপক্ষে ছিলেন। তো মেইনলি ছিল কি, মির্জাফর ওনার প্রধান সেনাপতি বা বিশ্বাসযোগ্য সবচেয়ে সেনাপতি, যার উপরে তিনি সবকিছু দায়িত্ব রেখে দিয়েছিলেন। তো যখন 1756-এ ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে মির্জাফরকে যদি লুপ দেখানো যায়, মির্জাফর যদি প্রলোভিত করা যায় যে সিরাজউদ্দৌলাকে যদি সরাতে পারি বা সিরাজউদ্দৌলাকে হারাতে যদি তুমি আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে বাংলার সিংহাসনে বসিয়ে বাংলা রাজা বানাবো। এবং ঠিক তাদের ব্রিটিশদের যে চালাকি ছিল, ওই চালাকিতে মির্জাফর ফেসে গিয়ে কিন্তু সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। 1757 কোন যুদ্ধ হয়েছিল, আপনার টেটের সিলেবাসে আছে, পলাশীর যুদ্ধ, ব্যাটেল অফ পলাশীর যুদ্ধ। এই যুদ্ধ যখন ইংরেজরা ডিক্লেয়ার করেছিল যুদ্ধ, সিরাজউদ্দৌলা কিন্তু ভেবেছিল যে এই যুদ্ধে অবশ্যই উনি জয়লাভ করবেন, কারণ উনার যে সৈন্য সংখ্যা ছিল ব্রিটিশদের তুলনায় অনেক বেশি ছিল এবং উনি শক্তি সম্পর্কে, নিজেরা শক্তি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। কিন্তু একটা জায়গাতে উনি গন্ডগোল করেছিলেন, কোন জায়গাতে, বিশ্বাসের জায়গাতে, যে বিশ্বাসটা উনি মির্জাফরের উপর দিয়ে রেখেছিলেন। কিন্তু মির্জাফর সেই বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করেছিল এবং নিজেকে রাজার রূপে দেখার জন্য উনার যে রাজা সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তার ফলস্বরূপ 1757 ব্যাটেল অফ পলাশীর যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলা পরাজিত এবং নিহত হন। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত এবং নিহত 1757। তারপর কি হলো, তারপর ব্রিটিশ তার কথা মতো 77-এর যে পলাশীর যুদ্ধের পর কিন্তু কি করলো, মির্জাফরকে সিংহাসনে বসালো। 1757 থেকে 1760 পর্যন্ত মির্জাফর কিন্তু ছিল, কিন্তু মির্জাফর যে স্বপ্ন নিয়ে সিংহাসনে বসেছিল, ওই স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছিল না। সে ভেবেছিল নিজের মতো করে সবকিছু করবে, এটা যে রাজার যে কর্তব্য দায়িত্ব বা রাজার যে পাওয়ার, ওটা অবজার্ভ করবে বা ওটা
দেখাতে পারবে, ওটা কিন্তু দেখাতে পারবে না। সে একটা ব্রিটিশের পুতুলের মতো একটা টাইমে পরিণত হয়ে গেছিল। তখন তিনি কি করলেন, ব্রিটিশরা যখন দেখছিল যে তিনি ব্রিটিশদের কথা শুনছেন না, তখন ব্রিটিশরা উনার যে মেয়ের জামাই মীর কাসিমকে কিন্তু তখন বাংলা সিংহাসনে বসিয়ে দেন। 1763 কিন্তু মীর কাসিম বসে যায় বাংলা সিংহাসনে। হ্যাঁ 1757 to 1760, 1760 তে হ্যাঁ 1760 থেকে 1763, 1760 থেকে 1763 কিন্তু কে বসে যায়, উনার যে মেয়ের জামাই মীর কাসিম বাংলা সিংহাসনে বসে। এখানে কে বসেছিল, মীর কাসিম বাংলা সিংহাসনে বসে। তো মীর কাসিমও যে জিনিসটি নিয়ে সিংহাসনে বসেছিল যে উনিও রাজত্ব করবেন, সেই কিন্তু উনিও মীর জাফরের মতো ব্রিটিশের পুতুলে পরিণত হয়ে যান। তো মীর কাসিম কি করলো, মীর কাসিম দিল্লিতে গিয়ে মুঘল সম্রাট যখন ছিল তার সঙ্গে কথা বললেন এবং তার সঙ্গে কথা বলে ব্রিটিশদের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করলেন। ব্রিটিশদের এগেইনস্টে কি যুদ্ধ ঘোষণা করলেন, এই যুদ্ধটার নাম কি ছিল, ব্যাটেল অফ বক্সার। দ্যাট মিন্স বক্সারের যুদ্ধ। ওটাও আপনাদের টেটের সিলেবাসে আছে, বক্সারের যুদ্ধ। তো জিনিসগুলো কি হচ্ছে, গল্পের মতো যখন পড়ার চেষ্টা করবেন তখন আপনারা অবশ্যই এই জিনিসগুলো থেকে যে কোনো কোয়েশ্চেন আসুক আপনারা তৈরি করতে পারবেন। তো 1757 থেকে 1760 মীর জাফর বসেছিল। মীর জাফরকে যখন দেখলেন ব্রিটিশরা ওনার কথা শুনছেন না, তখন ব্রিটিশ কি হলো, মীর জাফরকে সরিয়ে মীর জাফরের মেয়ের জামাই মীর কাসিমকে সিংহাসনে বসালো। কিন্তু মীর কাসিম কি করলো, 1763 খ্রিস্টাব্দে ব্রিটিশদের কথা না শুনে উনি দিল্লি সুলতানের সঙ্গে পরামর্শ করলেন এবং ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। তখন 1763 খ্রিস্টাব্দে কিন্তু আবার মীর জাফরকে সিংহাসনে বসান। 1763 থেকে 1765 পর্যন্ত কিন্তু মীর জাফর আবার দিল্লি সিংহাসনে ছিল। তার মধ্যে 1763 খ্রিস্টাব্দে যখন মীর কাসিম দিল্লি সম্রাটের সঙ্গে কথা বলে যুদ্ধ ঘোষণা করে, তখন এই যুদ্ধটা 1764 খ্রিস্টাব্দে হয়। খুব ইম্পর্টেন্ট, আপনার টেটের সিলেবাসে এটা স্পেসিফিক্যালি দেওয়া আছে, ব্যাটেল অফ বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ কিন্তু ব্রিটিশদের কাছে কিন্তু মীর কাসিম পরাজিত হয়। মীর কাসিম এবং মুঘল সৈন্যদল কিন্তু ব্রিটিশ যুদ্ধের পর পরাজিত হয়। তখন সেখানে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আসলো এবং দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম। তো কে কে যুদ্ধ ঘোষণা করেছিল ব্রিটিশদের এগেইনস্টে, উনি অযোধ্যার নবাব যে ছিলেন সুজাউদ্দৌলা, ওনার সঙ্গে পরামর্শ করেন। দিল্লির যে তখন রাজা ছিল দ্বিতীয় শাহ আলম, ওনার সঙ্গে পরামর্শ করেন এবং মীর কাসিম নিজে। দ্যাট মিন্স ওই তিনজন মিলে ব্রিটিশের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করে। ওই যুদ্ধে কিন্তু দ্যাট মিন্স ব্যাটেল অফ বক্সারের যুদ্ধে কিন্তু ব্রিটিশরা বিজয়ী লাভ হয়েছিল এবং কি হয়েছিল, মীর কাসিমের যে বাহিনী, মীর কাসিম, সুজাউদ্দৌলা, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, ওনারা কিন্তু পরাজিত হয়েছিলেন। তারপর থেকে কিন্তু বাংলায় কি হয়, 1785 কিন্তু দ্বিতীয় শাসন শুরু হয়ে যায়। 1765 গ্রান্ট অফ দিওয়ানি, আপনার টেটের সিলেবাসে পাবেন গ্রান্ট অফ দিওয়ানি, বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার সুযোগ। ওই অনেক কিছু সুযোগ সুবিধা পায়, কারণ যেহেতু মুঘল সম্রাট সাহায্য করেছিল, তো মুঘল সম্রাটের কাছ থেকে অনেক বেনিফিট ব্রিটিশরা আদায় করে নিয়েছিল। এটাই ছিল মোটামুটি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার, কিভাবে আপনারা দিল্লি সুলতান থেকে শুরু করে দেখুন, মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে দিল্লি সুলতান থেকে মুঘল সাম্রাজ্য থেকে দা এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ারে চলে এসেছি। তারপর তো মডার্ন ইন্ডিয়া চলে আসবে। মডার্ন ইন্ডিয়াতে অনেক ন্যাশনালিস্ট লিডার থাকবে, এটা তো ইজি জিনিস, আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওতে আমি শুধু এই জিনিসটা আপনাদেরকে একটা শুধু কানেক্ট করার চেষ্টা করছি, কিভাবে একটার সঙ্গে আরেকটা জিনিস কানেক্ট হবে, কিভাবে একটার সঙ্গে আরেকটা আমরা ইনফরমেশনটা জানতে পারি, যাতে পড়ার সময় আমার কোনো অসুবিধা না হয়। অনেক সময় প্রশ্ন কিন্তু এমনভাবে চলে আসে যেগুলো সময় এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা খুবই দরকার। তাকে আপনারা বইয়ের ভিতরে সবকিছু পেয়ে যাবেন, খুব সুন্দরভাবে সবকিছু ইন ডিটেলস লেখা থাকবে। তো এটাই মোটামুটি আমার ধারণা ছিল যে আপনারা কিভাবে জিনিসটাকে ক্লিয়ার করতে পারেন, কিভাবে আমরা 1191 থেকে শুরু করে 1191 ব্যাটল অফ তারিন থেকে শুরু করে 1857 পর্যন্ত কিন্তু খুব ইজিলি চলে এসেছি। কারণ কি, কিভাবে 1857 পর্যন্ত চলে এসেছি, 1757 এ এখন যদি আমরা 1191 এ কি ছিল, ফার্স্ট ব্যাটল অফ তারাইন। 1192 টা কি ছিল, সেকেন্ড ব্যাটল অফ তারাইন। তারপর আমরা যদি মেজর জিনিসগুলোতে কানেক্ট করার চেষ্টা করি, দেন কি হয়েছিল, পৃথ্বীরাজ চৌহান হেরেছিল এবং কি হয়েছিল, মোহাম্মদ ঘুরি জিতেছিল। তারপর মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবকের কাছে সবকিছু দায়িত্বভার অর্পণ করে গিয়েছিল। আলটিমেটলি 1206 খ্রিস্টাব্দে দিল্লি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কুতুবউদ্দিন আইবকের হাত ধরে, এবং এটা চলেছিল কত পর্যন্ত, 1526 পর্যন্ত। 1526 তে কে ছিল, লাস্ট ডাইনেস্টি ছিল কি দিল্লিতে, লোধি ডাইনেস্টি। 1206 থেকে 1506 টোটাল 5 ডাইনেস্টি দিল্লি সাম্রাজ্যে ছিল। 5 ডাইনেস্টি গুলোর নাম খুব সিকোয়েন্সিয়ালি অর্ডার আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো
তো তার মধ্যে 5 নাম্বার যে ডাইনেস্টি ছিল ওটা কি ছিল? লোদি ডাইনেস্টি। লোদি ডাইনেস্টি 1526 এ লোদি ডাইনেস্টির যে রুলার ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, উনার সঙ্গে কি হয়? বাবর, ইব্রাহিম লোদি ভার্সেস বাবরের কি হয়? যুদ্ধ হয়। কোন যুদ্ধ হয়? যুদ্ধটার নাম কি? ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। এইভাবে একদম গল্পের মতো মনে রাখবেন, দেখুন একদম ইজি লাগে, সিলেবাস বড় কিন্তু অনেক মজা। ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। এইভাবে আমরা দিল্লি সুলতান থেকে কিভাবে কি এসে গেলাম, আমরা মুঘলে এসে গেলাম। 1526 এ মুঘল প্রতিষ্ঠা হয়ে গেল, যা চললো কতটুকু পর্যন্ত? 1857 পর্যন্ত। 1857 পর্যন্ত চললো মুঘল। 1857 এর পর থেকে ইংরেজের কাছে চলে গেল ভালোভাবে ভারতের সত্তা বা ভারতের স্বাধীনতা। তো 1526 এর পর মুঘলরা ভালোভাবে ভারতকে শাসন করছিল। ভারত কিন্তু পরাধীন ছিল না। 1857 এর পর কিন্তু ভারত পরাধীন হয়েছে আমরা বলতে পারি, কারণ এর আগে যারাই ছিলেন দিল্লি সুলতান বা মুঘল, তারা কিন্তু ভারত থেকেই ভারতকে জাস্ট শাসন করেছিল। কিন্তু এরপর 1857 এর পর থেকে ভারত এক্সপ্লোরেশন শুরু হয়েছে। ব্রিটিশরা অনেক লুণ্ঠন করে বাইরে নিয়ে গিয়েছিল, মানে তারা কমপ্লিটলি ভারতকে পরাধীন করে দিয়েছিল। এর আগে কিন্তু ভারত স্বাধীনই ছিল। তো 1526 এর পর থেকে 1857 এর মধ্যে কি হয়েছিল? 1707 একটা ইম্পর্টেন্ট টার্ম আমি বলেছিলাম। কি হয়েছিল তখন? মুঘল সাম্রাজ্যের যে সবচেয়ে পাওয়ারফুল ছিল, সবচেয়ে সর্বশেষ যে পাওয়ারফুল রুলার ঔরঙ্গজেবের মৃত্যু হয়। তারপর থেকে কি হয়? বিভিন্ন জায়গার মধ্যে কি হয়? আলাদা আলাদা ছোট ছোট রাজ্য নিজেদেরকে ডিক্লেয়ার করে, কি ফ্রি স্টেট হিসেবে ডিক্লেয়ার করে, যার মধ্যে একটা কি ছিল? বেঙ্গল। ওই বেঙ্গলের একজন রাজা কে ছিলেন? মুর্শিদ কুলিকা থেকে এটা শুরু হয়েছিল, নিজেকে রাজা হিসেবে ডিক্লেয়ার করা স্বাধীন নবাব প্রথম ছিলেন মুর্শিদ কুলিকা। তারপর কি আসলো? তারপর চলে আসলো কে? 1756 এ কে বসলো বেঙ্গলে? সিরাজউদ্দৌলা বসলো। সিরাজউদ্দৌলার সঙ্গে অনেক ষড়যন্ত্র হলো। 1757 এ ব্যাটল অফ পলাশীর যুদ্ধ সংগঠিত হলো। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরেছিল এবং নিহত হয়েছিল। তারপর থেকে যে সাহায্য করেছিল মির্জাফর বাংলা সিংহাসনে বসলো, কিন্তু সিংহাসনে বসলে সে তার মতো করে সিংহাসন পরিচালনা করতে পারলো না। ব্রিটিশরা তাকে সরিয়ে তার যে জামাই মীর কাসিমকে সিংহাসনে বসালো। তো মীর কাসিমও সেম জিনিস দেখলো, ব্রিটিশের পুতুলে পরিণত হয়ে যেত। মীর কাসিমও অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা আর দিল্লি নবাব দ্বিতীয় শাহ আলমের সঙ্গে পরামর্শ করে 1764 এ কোন যুদ্ধ সংগঠিত করলো? ব্যাটল অফ বক্সারের যুদ্ধ সংগঠিত করলো। তারপর থেকে বাংলা দ্বিতীয় শাসন গ্রান্ট অফ দিওয়ানি, যেটা আপনার সিলেবাসে আছে, ওটা শুরু হয়ে গেল। তো এইভাবে কিছু করলেন। আলটিমেটলি এইভাবে চলতে চলতে একটা টাইমে 1857 পর্যন্ত 1857 যে সিপাহী বিদ্রোহ, তার মাধ্যমে কিন্তু কমপ্লিটলি ভারতের যে স্বাধীনতাটা ব্রিটিশের কাছে চলে যায়। তারপর থেকে তো মডার্ন যুগ আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। গান্ধীজি, নেতাজি, অনেক ন্যাশনালিস্ট ফাইটার ছিল, তাদের অবদান আমরা ন্যাশনাল মুভমেন্টে পড়বো। তো এটা আরেকটা ভিডিওতে বোঝাবার চেষ্টা করব। এখানে এটাই ছিল কিভাবে আমরা মেডিকেল থেকে মডার্ন পর্যন্ত চলে আসলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কেমন লাগলো, কিভাবে লাগলো। যদি আপনারা কিছু আমাকে এনকারেজ করেন, আমি উপকৃত হব বা কিছুটা অনুপ্রাণিত হব। আর যদি কিছু খামতি বা ভুল থাকে অবশ্যই এটাও কমেন্ট সেকশনে বলবেন, আমি নেক্সট ভিডিওতে এগুলো তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ। স্টাডি উইথ অনির্বাণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।